উৎসব উদযাপনে শেকড়ে ছুটছে মানুষ। লঞ্চ, ট্রেন, বাসে নেই তিল ধারণের ঠাঁই, ফাঁকা হচ্ছে ঢাকা। অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি, ঈদে সবার সাথে আনন্দ করব। ঈদে তো এরকম একটা চাপ থাকবেই। লঞ্চে ইনশাআল্লাহ ভালোভাবেই যাওয়া যায়, স্বস্তিভাবে, যেমন হয়রানি নাই। আনন্দটাকে ভাগাভাগি করার জন্য বাড়িতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। টিকিট যার ভ্রমণ তার আসলে কথাটার সাথে কাজের সাথে কথার মিল আছে। খুবই ভালো লাগছে, ট্রেনে ওইরকম ভিড় নেই। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। নবীনগর চন্দ্র মহাসড়কে যানজটে ভোগান্তি। তারপরে সিট নাই, গাড়ি ভাড়া অনেক বেশি, 200 টাকায় গাড়ি ভাড়া 500 টাকা দিতে। ডাইরেক্ট যাবো, এই ধরনের গাড়ি আমরা এখন পাইতেছি না, এটা আমরা ভোগান্তিতে ভুগতেছি। ছিনতাইকারী দৌরাত্ম্য মোকাবেলায় 3 স্তরের নিরাপত্তা, সাদা পোশাকে টহলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যাত্রাপথে আপনারা সখ্যতা গড়ে তুলবেন না, যার অ্যাডভান্টেজ নিয়ে সে আপনাকে বিপদে ফেলতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি গোলাম রাব্বি। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করলেন আদালত। দলীয় সিদ্ধান্তের পর শপথ। 2020 সালের ভোটে কারচুপির মামলায় তাপসের পদ বাতিল। আওয়ামী লীগ আমলে নিপীড়িতদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা বললেন নাহিদ ইসলাম। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হরণের অভিযোগ রিজভীর। গণহত্যার বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রের অভিযোগ। ট্রাইব্যুনালের কেউ তথ্য পাচারে জড়িত থাকলে ব্যবস্থার হুঁশিয়ারি। চানখারপুলে হত্যা মামলার তদন্ত শেষ। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। চীনের বোয়াও সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে 4 প্রস্তাব ডক্টর ইউনূসের। জুমাতুল বিদার রাতে বরকতময় রজনীর সন্ধান। পবিত্র লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণরা। সংযমের মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। ঈদুল ফিতরে টানা 9 দিনের ছুটি উদযাপনে বাড়ির পানে নগরবাসী। লঞ্চ, ট্রেন, বাসে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। এদিকে নৌ ও রেল পথে বৃহস্পতিবার ভোগান্তি কম থাকলেও সন্ধ্যার পর গাড়ির জট তৈরি হয় সড়কে। নবীনগর চন্দ্রায় বেশ কয়েক ঘন্টার যানজটে দুর্ভোগে পড়েন যাত্রীরা। উৎসব পার্বণে ঘরমুখী মানুষের এই ঢল চিরচেনা হলেও এবারের আয়োজন একটু আলাদাই বটে। এবারই প্রথম ঈদের আগে পরে মিলিয়ে 5 দিন সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ও 1 দিন নির্বাহী আদেশে অফিস আদালত বন্ধে বাড়তি যোগ হয়েছে আরও 4 দিন। সব মিলিয়ে টানা 9 দিনের ছুটি উদযাপনে বাড়ির পানে নগরবাসী। এতদিন লঞ্চে তেমন ভিড় না হলেও ছুটি শুরুর আগের দিন সদরঘাটের চিত্র ছিল ভিন্ন। তবে ঈদের 3-4 দিন আগেই বাড়ি ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দক্ষিণবঙ্গের মানুষ। এদিকে শহরের ব্যস্ততা ফেলে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল মানুষের ভিড়। বরাবরের মতো এবার শিডিউল বিপর্যয় না থাকায় যাত্রীদের চোখে মুখে স্বস্তির ছাপ। টিকিট যার ভ্রমণ তার আসলে কথাটার সাথে কাজের সাথে কথার মিল আছে। খুবই ভালো লাগছে, ট্রেনে ওইরকম ভিড় নেই। এদিকে গত কয়েকদিনের তুলনায় সড়কে যাত্রী চাপ বাড়লেও নেই চিরচেনা ভোগান্তির চিত্র। ঠিক সময়ে বাস ছাড়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। বলছেন অনলাইনে টিকিট পাওয়ায় ভোগান্তি কমেছে, তাই ঈদের আনন্দ বেড়েছে দ্বিগুণ। আমরা তো গ্রামের মানুষ, গ্রামেই পছন্দ করি। আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্রেন্ডরা আছে, তাদের সাথে দেখা হয়। ঈদের ছুটিটা তো শুরু আজ থেকে, তো এই কারণে চাপটা একটু শুরু হচ্ছে। বাস মোটামুটি ঠিক টাইমে ছাড়তেছে, আসার সময় অতটা আগের মতো ওরকম আর হয় নাই। প্রতিবারের থেকে এবারে ছুটি অনেক বেশি আছে, তারপর জ্যামজট কম আছে। বিআরটি নির্ধারিত যে ভাড়া আমরা সেটাই রাখতেছি। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 3 স্তরে নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে র্যাব। ছিনতাইকারী ও মলম পার্টি থেকে সুরক্ষা দিতে সাদা পোশাকে টহলের পাশাপাশি মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশের 4000-এর বেশি সদস্য। যাত্রাপথে আপনারা অপরিচিত কারো কাছ থেকে কোনো ধরনের খাদ্যদ্রব্য অথবা সখ্যতা গড়ে তুলবেন না, যার অ্যাডভান্টেজ নিয়ে সে আপনাকে বিপদে ফেলতে পারে। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদকে কেন্দ্র করে শহরের নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।
এই মুহূর্তে ঈদযাত্রার সবশেষ খবর জানাতে আশুলিয়ার বাইপাইলে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে। সন্ধ্যার পর হতে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে গাড়ির চাপ বাড়তেছিল এবং একই সাথে কিন্তু আমরা যতটুকু জানি যে উত্তরবঙ্গগামী যে পরিবহনগুলো আছে সেই গাড়ি পরিবহনগুলো মহাসড়কে নেমে আসে এবং এরপর পরে কিন্তু মহাসড়কটিতে প্রচুর গাড়ির চাপ বাড়ে। কিন্তু গাজীপুরের অংশে অর্থাৎ কালিয়াকৈর থেকে চন্দ্রা উত্তরবঙ্গগামী যে অংশটুকু রয়েছে সেখানে আমরা খবর পেয়েছি ট্রাফিক পুলিশ এবং বিভিন্ন সূত্র থেকে খবর এসেছে যে ওইখানে মূলত 3-4 কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে ট্রাফিক পুলিশের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটুকু হচ্ছে যে 9টার পর থেকে যানজট অনেকটাই কমতে শুরু করেছে। তারা বলছেন যে মহাসড়কে প্রচন্ড গাড়ির চাপ থাকায় গাড়ি ধীরগতিতে চলছে, তবে যানজটের কোনো ঘটনা এখনো পর্যন্ত দেখা যায়নি। কিন্তু বাস্তবে আমরা সন্ধ্যার পর থেকে যতটুকু দেখেছি এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মধ্যে যতটুকু জানা গেছে যে কালিয়াকৈর থেকে চন্দ্রা পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। একই সাথে কিন্তু চন্দ্রা থেকে নবীনগর পর্যন্ত প্রায় 8 থেকে 9 কিলোমিটার সড়কে গাড়ির চাপ রয়েছে, কিন্তু যানজট তেমন একটা নেই বললে ট্রাফিক পুলিশ জানিয়েছে। মূলত গার্মেন্টস কারখানাগুলো আপনি জানেন যে গাজীপুর এবং সাভার গার্মেন্টস অধ্যুষিত অঞ্চল, যার ফলে কিন্তু এখানে ছুটি হয়েছে এবং এই ছুটি হওয়ার পরে ছুটি পাওয়ার পর থেকে মূলত বিকেল থেকে যাত্রী সংখ্যা বাড়তে থাকে এবং বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন উত্তরবঙ্গে বা দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এরপর থেকেই সড়কে গাড়ির সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে এবং বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হতে থাকে। মূলত সন্ধ্যার পর থেকে এখনো পর্যন্ত মহাসড়কে বিশেষ করে নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং একই সাথে কিন্তু একটি শাখা সড়ক রয়েছে রাজধানী ঢাকার প্রবেশমুখ অর্থাৎ আশুলিয়া ইপিজেড সড়ক, সেই সড়কে কিন্তু আমরা যানজট দেখেছি এবং সেই এলাকাটিতে এমনিতে যানজট সাধারণত লেগেই থাকে এবং এর ফলে কিন্তু মূলত মহাসড়কের ঢাকা আরিচা মহাসড়কে আমরা গাড়ির যানজট দেখিনি, স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তবে ট্রাফিক পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে নবীনগর চন্দ্রা মহাসড়কে গাড়ির চাপ রয়েছে, কিন্তু বর্তমানে যানজট নেই বললেই চলে। তারা বলছেন যে প্রচুর পরিমাণে ট্রাফিক মোতায়েন রয়েছে এবং তারা সেবা দিয়ে যাচ্ছেন। তো নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে সড়কের যানজট সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ঈদযাত্রার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম নবীনগর চন্দ্রা মহাসড়কে। এদিকে ঈদযাত্রায় ভোগান্তি কমাতে খুলে দেওয়া হয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ। এই পথ ব্যবহার করে চট্টগ্রাম থেকে সরাসরি উত্তরবঙ্গে যাওয়া যাবে, আর এতে চাপ কমবে রাজধানীর ওপর। প্রকল্প পরিচালক জানিয়েছেন ঈদযাত্রা স্বাভাবিক রাখতে এই প্রকল্পের 48 কিলোমিটার রাস্তার মধ্যে ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত 18 কিলোমিটার 4 লেন এক্সপ্রেসওয়ে দুপুরে সাময়িকভাবে চালু করা হয়েছে। সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আর দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করবে। ভুলতায় ঢাকা সিলেট ও ভোগড়ায় সংযোগ ঘটাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের। অন্য প্রসঙ্গ, আদালতের রায়ের মাধ্যমে নতুন মেয়র পেল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন যুগ্ম জেলা জজ আদালত। 2020 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে করা মামলায় এই রায় দেওয়া হয়েছে। বাতিল করা হয় ফজলে নূর তাপসের মেয়র পদ। তবে ইশরাক হোসেন তার শপথের সিদ্ধান্ত দলের উপর ছেড়ে দিয়েছেন। 5 বছর আগে হয় নির্বাচন, ক্ষমতায় বসলেন সরকার দলীয় প্রার্থীর নেতা, কিন্তু 5 বছর পরে এসে আদালতের রায়ে পাল্টে গেল পুরো দৃশ্যপট। বাতিল করা হলো তৎকালীন নির্বাচিত মেয়রের ফলাফল। ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র ঘোষণা করা হলো আরেক প্রার্থী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। 2020 সালের সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মামলা করেছিলেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। বৃহস্পতিবার সে মামলার রায় ঘোষণা করেন যুগ্ম জেলা জজ আদালত। ইশরাক হোসেনের আইনজীবীরা বলেন, আদালতের রায়ে শিগগিরই সরকারি গেজেট প্রকাশ করা হবে, পরে মেয়র পদে শপথ নিতে পারবেন ইশরাক। নির্বাচন কমিশন করতে গেজেট হবে এবং সেই গেজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে
অচিরেই মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। দক্ষিণ সিটির মেয়র হিসেবে নিজের নাম ঘোষণার পর আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করেন ইশরাক হোসেন, কিন্তু দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই শপথ নেবেন বলে জানান তিনি। ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। একপেশে নির্বাচনী ব্যবস্থার অপরাধে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবার বিচার দাবি করেন ইশরাক হোসেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত 15 বছরে যারা ফ্যাসিস্ট সরকারের তাবেদারি এবং আপোষ করে চলেছে তাদের কাছে 24 হয়তো স্বাধীনতা নয়। বিকেলে রাজধানী বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেছেন, ভারতের সহায়তা নিয়েই শেখ হাসিনা ফ্যাসিবাদ বজায় রেখেছিল। শেখ হাসিনাকে ফেরত আনতে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সকল গুম খুনের বিচার দাবি করেন নাহিদ ইসলাম। একটি স্বাধীন পররাষ্ট্র নীতির মাধ্যমে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথাও বলেছেন তিনি। প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তা আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। ভারত প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সেই ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, আমরা সেটাকে কন্টিনিউ করতে চাই। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর উত্তরখানের হেলাল মার্কেট এলাকায় গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন রিজভী। এ সময় বলেন, স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র হরণ করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে দেশের মালিক সেজে বসেছিল। পাশাপাশি ব্যাংক, বিমা ও বড় বড় প্রকল্পের আড়ালে অর্থ লুট করে দেশের বাইরে পাচার করেছে। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি একবার বলেন ডিসেম্বরে নির্বাচন, আবার বলেন জুনে নির্বাচন, কদিন আগেও বলেছেন। এই কথা আপনার, এটা শেখ হাসিনার মুখের সাজে, আপনার কথার সাথে কাজের মিল থাকতে হবে। যে ডিসেম্বরের কথা বলেছেন সেটা একবার মার্চে বলেন, একবার জুনে বলেন, এটা তো মানুষের কাছে, মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। তো যাই হোক, মানুষের কাছে স্পষ্ট এবং সত্য অঙ্গীকার করে আপনি কবে নির্বাচন দেবেন সেটা জনগণের কাছে বলবেন। জুলাই আগস্ট গণহত্যার বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তথ্য পাচারে প্রসিকিউশনের কেউ জড়িত থাকলে ব্যবস্থারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে জুলাইয়ে চানখারপুলে 7 জনকে হত্যা মামলার তদন্ত শেষ বলে জানিয়েছেন তাজুল ইসলাম। আসামির সংখ্যা 8 জন। একের পর এক তথ্য পাচারে বিব্রত অবস্থায় পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এই তথ্য পাচারের কারণে গ্রেফতারি পরোয়ানা জারির পর 22 জন আসামি পালিয়ে যায়। গোপন তথ্য কিভাবে ফাঁস হচ্ছে তার তদন্তও শুরু হয়েছে। ট্রাইব্যুনালের তথ্য ফাঁস ও গ্রেফতারের আগে আসামিদের পালানোর কথা স্বীকার করলেন খোদ চিফ প্রসিকিউটর। অর্ডারটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ জানতে পারছে না। অর্ডারটা যখন কোর্টে হচ্ছে তাৎক্ষণিকভাবে জানানো হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে জানানোর কাজটা অর্ডার হওয়ার সাথে সাথে এখান থেকে কোনো না কোনো জায়গা থেকে যাচ্ছে, ন্যাচারালি এই বিল্ডিংয়ের মধ্য থেকেই যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন রাজধানীর চাংখারপুলে 7 জনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার তদন্ত শেষ হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে, আসলে সেটারও ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এদিকে শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির তদন্ত প্রতিবেদন ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানালেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। একই সঙ্গে 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন চেয়েছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। উন্নত সমৃদ্ধ এশিয়া গড়তে 4 দফা প্রস্তাব দিয়েছেন ডক্টর ইউনূস। এদিকে সাইডলাইন বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এক্সিম ব্যাংক অফ চায়না চেয়ারম্যান, আর গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ সাবেক মহাসচিব বান কি মুন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সফরের দ্বিতীয় দিনে যোগ দেন বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়তে তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এশিয়ার সব দেশের ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত উল্লেখ করে সম্মেলনে অর্থনৈতিক, বাণিজ্যিক, খাদ্য, কৃষি ও তথ্য প্রযুক্তি সহায়তা সহ যুব শক্তির সঠিক ব্যবহারের 4 দফা সুপারিশ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। In this changing world, the destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. Asia must create a sustainable financial mechanism. Regional MDBs and similar institutions should lead this effort. We need reliable funds that address our challenges and meet our growing demands. বৈশ্বিক নিন্দার পরও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ফিলিস্তিন শুধুমাত্র মধ্যপ্রাচ্য কিংবা আরবের বিষয় নয়, এটা বৈশ্বিক সংকট। তেমনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখেরও বেশি রোহিঙ্গার চাপ বহন করতে হচ্ছে বাংলাদেশকে। এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে উল্লেখ করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। The genocide in Gaza continues despite global condemnation. The crisis in Palestine is not just an Arab or a Muslim concern, it is a humanitarian issue. For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. বোয়াও সম্মেলনের পাশাপাশি বেশ কিছু সাইডলাইন বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কু ডঙ্কি, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওয়ারসোক সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বান কি মুন। এদিন এক্সিম ব্যাংক অফ চায়নার চেয়ারম্যান চেন হুয়াইহু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগকারী চীনা প্রতিষ্ঠানগুলোকে সহায়তার আশ্বাস দেন। নাজমুস সালেহি, সময় সংবাদ। জুমাতুল বিদার রাতে বরকতময় রজনীর সন্ধানে মুসল্লিরা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। পবিত্র শবে কদরের রাতে এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কিয়ামুল লাইল বা তারাবির যে সালাত, সেই সালাত আদায় করছেন মুসল্লিরা এবং তারাবির সালাত প্রায় শেষ পর্যায়ে। আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে সিজদা অবনত মুসল্লিরা এবং তারা যারা নামাজ পড়ছেন অনেকেই কিন্তু যে যার মতো করে ইবাদত করছেন, নফল ইবাদত করছেন এবং কিছুক্ষণ আগে এশার নামাজ এখানে আদায় হয়েছে। এশার নামাজের পরেই যে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ, সেই তারাবির নামাজ তারা আদায় করছেন এবং সারা রাত ধরেই তারা কেউ এখানে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন, কেউ নফল নামাজ পড়বেন, কেউ সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইবেন এবং এই রাতগুলোর জন্য যে বিশেষ দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো তারা বারবার করে উচ্চারণ করবেন। বিশেষ করে মুসল্লিরা বলছেন যে তারা ক্ষমা চাইবেন সৃষ্টিকর্তার কাছে, সারা জীবন যে পাপ করেছেন, অন্যায় করেছেন সেইখান থেকে ক্ষমা চাইবেন, তার রহমত তালাশ করবেন এবং আল্লাহ তাআলা বলছেন যে হাজার মাসের চাইতেও যে উত্তম এবং এই রমজান মাসে কিন্তু পবিত্র কোরআন তিনি নাজিল করেছেন পথ প্রদর্শনের জন্য, মানব জাতির পথ প্রদর্শনের জন্য। সেই পথ প্রদর্শন কিন্তু আজকের এই রাতটা অত্যন্ত গুরুত্ব বহন করে এবং এই রাতের যে রহমত, রাতের যে বরকত, সেই বরকতের কিন্তু তারা তালাশ করছেন এবং শুধুমাত্র যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম নয়, রাজধানী ঢাকার অন্যান্য যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলোতেও একইভাবে যে ইবাদত বন্দিগিতে কাটাচ্ছেন ধর্মপ্রাণ মানুষ। পাশাপাশি বিভিন্ন বাসাবাড়িতেও যারা ইসলামী চিন্তাবিদরা বলছেন যে বিভিন্ন বাসাবাড়িতেও যারা আহাল পরিবার রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, পরিবার পরিজনের সদস্যরা রয়েছেন, সেই সদস্যরা যেন একইভাবে তারা ইবাদত বন্দিগিতে সময় কাটেন এবং বেশি বেশি করে ক্ষমা চান, বেশি বেশি করে রহমত
বরকত আল্লাহর কাছে চান, সেই ব্যাপারে তারা তাগিদ দিচ্ছেন। কেননা এই যে শবে কদরের রাতে কিন্তু আল্লাহ তাআলা বান্দার রহমত, বরকত এবং রিজিকের ব্যবস্থা করে থাকেন, হায়াত মওতের ব্যবস্থা করে থাকেন। তো এই ছিল জাতীয় মসজিদ থেকে আমার হাতে সব শেষ। বাড়ি কিনেছেন যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহর নিউ ইয়র্কে। এছাড়াও স্ত্রীর সঙ্গে যৌথভাবে অর্জন করেছেন প্রায় 16.5 কোটি টাকার অবৈধ সম্পদ। শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে এসব ঘটনায় মামলা করেছে দুদক। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলের নামেও নিউ ইয়র্কে 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসাবে প্রেস উইংয়ের পরিচিত মুখ ছিলেন আশরাফুল আলম খোকন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলেও ছিলেন ধরাছোঁয়ার বাহিরে। পট পরিবর্তনের পর খোকনের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক। অনুসন্ধানে অবৈধ অর্থে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাড়ি ক্রয়ের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া খোকন দম্পতির বিরুদ্ধে প্রায় 16.5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 7.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। অনুসন্ধানকারী কর্মকর্তারা 3067 ইরা রোড, বেলমোর, নিউ ইয়র্কে ঠিকানায় একটি বাড়ি ক্রয়ের তথ্য পাওয়া গেছে। এদিন নিউ ইয়র্কেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের 63 কোটি টাকা মূল্যে 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক। সব মিলিয়ে তমালের বিরুদ্ধে 67 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মেলায় মামলা করা হয়। তমাল মনসুরের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 14টি অ্যাপার্টমেন্টের তথ্য পাওয়া গেছে এখন পর্যন্ত। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ বিপ্লবের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বন্য হাতির আক্রমণ থেকে রক্ষায় চট্টগ্রামে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। আন্দোলনকারীরা জানান, গত 6 বছরে পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির আক্রমণে আনোয়ারা, কর্ণফুলী আর বাঁশখালীতে 19 জন মারা গেছেন। এ নিয়ে প্রশাসন বারবার পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও কার্যকরী পদক্ষেপ নেয়নি। প্রতিবাদে বৃহস্পতিবার ভোর থেকে কর্ণফুলী উপজেলার কেইপিজেড এলাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন এলাকাবাসী। এতে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখী মানুষ। পরে প্রশাসনের আশ্বাসে 5.5 ঘন্টা পর কর্মসূচি স্থগিত করেন বিক্ষোভকারীরা। একক মাসের হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এলো চলতি মাসে। প্রথম 26 দিনে এসেছে 294 কোটি 50 লাখ ডলার। এর আগে একক মাসের হিসেবে সর্বোচ্চ আয় এসেছে গেল ডিসেম্বরে 263 কোটি 88 লাখ ডলার। প্রবাসীরা বলছেন, হুন্ডির দৌরাত্ম্য কমার পাশাপাশি বিভিন্ন অ্যাপের মাধ্যমে নিরাপদে ও সহজে অর্থ পাঠানোর সুযোগ বাড়ছে প্রবাসী আয়। চলতি মাসের প্রথম 26 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 294 কোটি 50 লাখ ডলার, যা একক মাসের হিসাবে এখন পর্যন্ত দেশের ইতিহাসের সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের প্রত্যাশা এ মাসে প্রথমবারের মতো 300 কোটি ডলার ছাড়াবে প্রবাসী আয়ের হিসাব। এই মার্চ মাসে $3 বিলিয়ন উপর হয়তো রেমিটেন্স আসবে। গড় হিসাবে চলতি মাস শেষে প্রবাসী আয়ের হিসাব দাঁড়ায় 350 কোটি ডলারের বেশি। এর আগে একক মাস হিসেবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে গেল ডিসেম্বরে 263 কোটি 88 লাখ ডলার। আর ফেব্রুয়ারি পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম 8 মাসে গড়ে 231 কোটি 11 লাখ ডলার করে প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। তারা বলছেন, ব্যাংকের পাশাপাশি বিভিন্ন অ্যাপের মাধ্যমে স্বজনদের কাছে অর্থ পাঠানো সহজ হয় বেড়েছে প্রবাসী আয়ের প্রবাহ। টাকা পাঠাইছি আমার ফ্যামিলি আগের মতো এখন আর সেই ব্যাংক দেউলিয়া হয়ে যাবার ভয় নাই, তাই নিশ্চিন্তে সবাই রেমিটেন্স দেশে পাঠাতে পারি। ট্যাপটপ সেন্টারের মাধ্যমে খুব সহজে অল্প সময়ের ভিতরে টাকা পাঠাতে পারছি। আমরা জানে খবর পাচ্ছি দেশে এবার মানুষ বেশি বেশি টাকা পাঠাচ্ছে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে। হুন্ডির দৌরাত্ম্য কমায় উৎসবের আগে প্রবাসী আয়ের পালে এমন হাওয়া লেগেছে বলে মনে করে প্রবাসী আয় পাঠানোর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো। প্রচুর রেমিটেন্স গিয়েছে এই বছর ঈদ উপলক্ষে এবং আমাদের কিন্তু নতুন নতুন হাজার হাজার ইউজার তৈরি হয়েছে। বলতেই পারি যে প্রবাসীরা কিন্তু এক ধরনের প্রাণ খুলে এবার দেশে রেমিটেন্স পাঠিয়েছেন। প্রথমবারের মতো কোনো অর্থবছরের প্রথম 9 মাসের মধ্যে 8 মাসেই 200 কোটি ডলারের বেশি করে প্রবাসী আয় দেশে আসার রেকর্ডও হলো এবার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নতুন আসে কোম্পানির আইপিও আবেদনের ক্ষেত্রে সেকেন্ডারি মার্কেটে 50,000 টাকা ন্যূনতম বিনিয়োগের শর্ত তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে পুঁজিবাজার উন্নয়নে গঠিত টাস্ক ফোর্স।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপারিশের কথা জানান টাস্ক ফোর্স সদস্যরা। বলেন, আইপিও আবেদনে উচ্চ সম্পদশালীদের জন্য কোটা সংরক্ষণ সহ ভালো কোম্পানি বাজারে আনতে সরাসরি তালিকাভুক্তির সুবিধা চালু করা প্রয়োজন। হচ্ছে যে আমাদের মেইন প্রবলেম ছিল গভর্নেন্স, আইন কানুন সবই ঠিক ছিল, আমরা গভর্নেন্সটা পুরো ফেল করেছি এবং গভর্নেন্সটা ফেল করার কারণেই এই ধরনের অ্যানোমালিস গুলো হয়েছে। এখানে হয়তো মানে প্রাইম মিনিস্টারের অফিস থেকে নির্দেশ হয়ে এটাকে দিয়ে দাও, তারা ওইভাবে তৈরি করছে। আমরা চাচ্ছি না, আমরা একটা পলিসি দিতে চাচ্ছি যে না, এই ধরনের ইন্টারভেনশন হবে না, এখানে কাউকে এককভাবে দায়ী করা যাবে। এটা পুরো সিস্টেমটাই এটা করাপ্ট হয়ে গেছে। তিনটে জিনিস, মার্কেট মেকানিজম, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড গভর্নেন্স, তিনটে ঠিক থাকলে আপনার গন্ডগোলটা হবে কোথায় আপনি বলেন? ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীবাসী। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে নিউ মার্কেটে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি যাচ্ছে তার কাছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাজধানীর বিপণী বিতানগুলোতে বাড়ছে ভিড়। নারীর টানে অনেকেই কিন্তু ঘরমুখ হলেও যারা ঘরে ফিরতে পারেননি কিংবা যারা ঘরে ফিরবেন আর যারা ঈদ করবেন ঢাকাতে, তারা কিন্তু শেষ মুহূর্তের কেনাকাটাগুলো সেরে নিচ্ছেন। গতকাল থেকে কিন্তু অঘোষিতভাবেই ঈদের ছুটি শুরু হয়ে গেছে। আজ ছিল সপ্তাহের শেষ কর্মদিবস, ছুটি হয়ে গেছে গার্মেন্টসগুলো। তাই বাড়ি ফেরার আগে অনেক গার্মেন্টস কর্মী কিন্তু এসেছেন প্রিয়জনদের জন্য ঈদ কেনাকাটা করতে। আমি এখন আছি রাজধানীর নিউ মার্কেটে। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ক্রেতার ভিড় রয়েছে দোকানগুলোতে, সেই পরিমাণে কিন্তু চলছে দরদামও। ক্রেতা বিক্রেতাদের এই দর কষাকষি কিন্তু ঈদ কেনাকাটা একটা বাড়তি আনন্দ যোগ করেছে। বিক্রেতারা বলছেন রমজানের শুরুতে কিংবা মাঝামাঝি সময়ে মানুষের ভিড় এর থেকেও কয়েক গুণ বেশি ছিল। এবার ঈদের ছুটি বেশ আগে শুরু হওয়াতে বেশ আগে ভাগেই কিন্তু মানুষ ঘরমুখ হয়েছেন, আর তাই বর্তমানে ভিড় কিন্তু কিছুটা কম বলে জানিয়েছেন তারা। তবে আগামীকাল শুক্রবার হতে বেচা বিক্রি কালকে আরও বেশি হবার আশা করছেন তারা। এদিকে অনেকেই কিন্তু বলছেন পরিবারের জন্য নতুন জামা কাপড় কিনেছেন, তারা জুতা কিনেছেন, কিন্তু নিজের জন্য তারা কিছুই কেনেননি। তাই শেষ দিকে এসে নিজের জন্য শপিং করছেন তারা। আর আমরা দেখেছি যে বাবা মায়ের হাত ধরে অনেক ছোট্ট সোনামণিরাও এসেছে ঈদ কেনাকাটা করতে। তারা কিন্তু নিজেদের পছন্দের জামা জুতাগুলো নিজেরা পছন্দ করে কিনছে এবং তাদের চোখে মুখের উন্মাদনাও কিন্তু দেখার মতো। এই ছিল রাজধানীর নিউ মার্কেট থেকে ঈদ কেনাকাটার সর্বশেষ খবরাখবর আমার কাছে। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। বিরোধী নেতা ইমাম ওগলুকে গ্রেফতারের পর এবার সরকার পতনের ডাক দিয়েছেন তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি এরদোয়ান সরকারকে অর্থায়ন করা ব্যবসা প্রতিষ্ঠান বয়কটের ডাক দিয়েছে রিপাবলিকান পিপলস পার্টি। ইমাম ওগলুর মুক্তি না হলে তুরস্কের প্রতিটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির প্রধান ওজগুর ওজেল। আগামী শনিবার দেশ জুড়ে গণবিক্ষোভেরও ডাক দিয়েছেন তিনি। তবে বিরোধীদের উস্কানিতে সরকার মোটেও বিচলিত হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। Tüm milletimin bilmesini, anlamasını istiyorum. দেখছেন রাতের সময়। ক্রিকেটারদের এনওসি বা অনাপত্তিপত্র নিয়ে বিসিবির টালবাহানায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। ফ্র্যাঞ্চাইজিগুলো তাই খুব একটা আত্মবিশ্বাস পায় না দলে ফেরাতে। তবে পাপন পরবর্তী সময়ে দলের উপর সরাসরি হস্তক্ষেপের প্রভাব কমেছে বলেও মনে করেন তাসকিন আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতায় প্রস্তুতির ঘাটতি দেখছেন না, বরং গুরুত্ব দিলেন ব্যক্তিগত উন্নতির। ঢাকা এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন সাব্বির মিথুন। আজ থাকছে প্রথম পর্ব। কখনো মাশরাফির মতো কাঁদেন, আবার কখনো সাকিব আল হাসানের রেকর্ড ভাঙেন। আমার সঙ্গে যিনি আছেন তিনি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ইনফর্ম ক্রিকেটার। এই মুহূর্তে আপনার সমসাময়িক কেউ নেই। প্রাউডের বিষয় যে আলহামদুলিল্লাহ আমি A+ ক্যাটাগরির প্লেয়ার, কিন্তু এন্ড অফ দ্য ডে ইটস এ টিম। তো মানে এটা যদি ইন্ডিভিজুয়াল শুধু গেম হইতো, আমি যে স্পোর্ট কিছু হইতো। ডু ইউ থিঙ্ক যে সাকিব মাশরাফি পরবর্তী অবস্থাতে ওই যে একটা সুপারস্টারের তকমা, একটা ক্রেজ, সেই ক্রেজ কিছুটা একটু ঢালুর দিকে, এরকমটা কি আপনার মনে হয় ক্রিকেটের ক্রেজটা? ক্রিকেটের ক্রেজ ইটস অল অ্যাবাউট টিম পারফরমেন্স, আমি যেটা মনে করি।
আমাদের দল যখন ভালো করবে তখন আমাদের খেলোয়াড়দের প্রতি রেসপেক্ট বা ক্রেজিনেসটা আস্তে আস্তে আবার বাড়বে। এটাই ইম্পর্টেন্ট যে লং টার্ম দেশকে দেওয়া ইটস নট দ্যাট ইজি, কিন্তু আবার এর চেয়েও ভালো হওয়া সম্ভব। আফগানিস্তান ক্রিকেটের যে উন্নতিটা বর্তমান সময়ে তারা বেশ সাকসেস পাচ্ছে, ওইটাই সেলফ অ্যাওয়ারনেসের কারণে কিছুটা আগে। হ্যাঁ, আফগানিস্তান ক্রিকেট যে অবস্থান থেকে যেখানে আসতেছে, স্পেশালি ওদের প্লেয়াররা, আমি পার্সোনালি মনে করি ওরা প্রচুর ফ্রাঞ্চাইজ ক্রিকেট খেলে খেলে নিজেদেরকে ইমপ্রুভ করছে। কারণ অ্যাজ এ ফরেন প্লেয়ার হিসাবে যখন আপনি ফ্রাঞ্চাইজ ক্রিকেটে যাবেন, এটা কিন্তু একটা বাড়তি প্রেশার, কারণ ফরেনারদের লিমিট থাকে 4টা। বিগত কিছু বছর ধরে আমরা সবাই কম বেশি ফ্রাঞ্চাইজ ক্রিকেটে চান্স পেয়েছি, কিন্তু কেউই এনওসি পাচ্ছিলাম না। এখানে অনেকটা পিছাইছি আমরা ওদের থেকে। যে জায়গায় ওয়ার্ল্ডের অনেকগুলো দেশ ছেড়ে দেয়, আমাদেরকে আগে ছাড়তো না, বাট এই বছর তো আশ্বস্ত করা হয়েছে যে আমরা কেউ সুযোগ পেলে এনওসি দেওয়া হবে, বাট অ্যাকচুয়ালি ইটস টু লেট দো। পোথাস কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলছেন যে আগের বোর্ড অনেকটা বেশি ইন্টারফেয়ার করতো, তার মতে বর্তমান বোর্ড অতটা বেশি ইন্টারফেয়ার করে না। একটা ইংলিশ পত্রিকাকে সে ইন্টারভিউতে দিয়েছেন, আপনি কি তার সাথে একমত? হ্যাঁ, আমি একমত, কারণ আগে সবসময় 11 থেকে শুরু করে সব কিছুতেই অনেক ইন্টারফেয়ারেন্স থাকতো, এখন অনেকটা ফ্রিডম দেওয়া হচ্ছে। তাসকিন আহমেদ, দর্শক এতক্ষণ কথা বলছিলাম এই মুহূর্তে A+ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে। খেলার সময়তে সাব্বির মিথুন, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎসব উদযাপনে বাড়ির পানে নগরবাসী, লঞ্চ, ট্রেন, বাসে ঘরমুখী মানুষের ঢল। নবীনগর চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করলেন আদালত। দলীয় সিদ্ধান্তের পর শপথ। 2020 সালের ভোটে কারচুপির মামলায় তাপসের পদ বাতিল। এবং আওয়ামী লীগ আমলে নিপীড়িতদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা বললেন নাহিদ ইসলাম। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হরণের অভিযোগ রিজভির। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।